সে তোকে ছেড়ে গেছে মাহতাব, তুই না। তাই এইভাবে হাত পা ছড়িয়ে বসে থাকার কিছু হয়নি। আচ্ছা, বিয়ে করতে সমস্যাটা কোথায়? বয়সটা তো আর কম হচ্ছে না। এইসব পাগলামির কোনো মানে আছে মাহতাব? বড় আপার কথায় রাগ আর হতাশা দুটোই স্পষ্ট। নির্বাক মাহতাব নিজ মনে চা খেয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এসব কথা সে মোটো পাত্তা দেয় না। মাহতাব ইব্রাহিম বয়স 40-এর কোঠায় পৌঁছালো 30-এর যুবক ভেবে সবাই ভুল করে বসে। সৌন্দর্যের দিক থেকে কমতি নেই তার। অত্যন্ত স্বল্পভাষী মাহতাব তার প্রথম ভালোবাসাকে হারিয়ে এখনও বিয়ের কথা ভাবেনি। এ নিয়ে পরিবারের সবাই খুব রুষ্ট। সবচেয়ে রুষ্ট মাহতাবের বড় বোন আর তার মা। ছোট ভাই তার বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে। তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান করে সে। ছোট ভাই মেহরাবের বউ লামিয়া অসম্ভব ভালো একটা মেয়ে। বরের চাকরির জন্য বাড়ির বাইরে থাকতে হয় তাকে। শাশুড়ি একটু খিটখিটে টাইপের হলো ননাস তাকে খুব ভালোবাসে। শাশুড়িও ভালোবাসে, তবে তা খুব একটা প্রকাশ করে না। মাহতাব যেতেই ময়না বেগম হতাশ মুখে বসে রইলেন। ভাইয়ের মাথা থেকে কোনোভাবেই এই মেয়েকে নামানো যাচ্ছে না। এ কেমন জীবন বেছে নিল মাহতাব? ভাইয়ের বিরস জীবন দেখে হতাশার শ্বাস ফেল ময়না বেগম। বিধবা হওয়ার পর থেকে এক ছেলেকে নিয়ে ভাইয়ের সাথেই থাকে সে। কখনো বিন্দুমাত্র অবহেলা পায়নি। ছেলেটাও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করছে। মা মেয়ে সারাদিন বাড়িতে একা। মাহতাবের মা কুলসুম বেগম খুব একটা হাঁটাচলা করতে পারে না। বেশিরভাগ সময় রুমেই কাটে তার। ময়না বেগমের সারাদিন কাটে ঘুমিয়ে অথবা বই পড়ে। সুফিয়া বানু বাড়ির পুরনো কাজের লোক। মাঝে মাঝে তার সাথে গল্প করে সময় কাটায়। কাজের জন্য সেও বেশি সময় দিতে পারে না। বাকিগুলো সব ফাঁকিবাজ। ফাঁক পেলেই টিভি দেখতে বসে যায়। তাদের ধমকে ধমকে কাজ করানোর জন্য সুফিয়ার খালা তাদের পিছনে লেগে থাকে। মাহতাব তাকে বেশি কাজ করতে নিষেধ করেছে। শুধু দুপুরের রান্নাটা সে সুফিয়া খালাকে করতে বলেছে। সকাল আর রাত হালকা পাতলা খেলেই চলে। ময়না বেগম টেবিল ছেড়ে মায়ের রুমে চলে গেলেন। গতকাল একটা মেয়ের ছবি দেখিয়েছে ঘটক। মেয়েটা সুন্দর, বয়স যদিও একটু কম মাহতাবের তুলনায়, বেশ ছোট। তবুও সম্বন্ধটা হাতছাড়া করতে চাইছে না সে। মায়ের সাথে একবার কথা বলা দরকার। অফিসে এসেই কাজে ডুবে গেছে মাহতাব। বোনের কথা আমলে নেয়নি এমন না। একজনের মায়ের পড়ে জীবনে আর কাউকে জড়াতে ইচ্ছে করেনি তার। তাকে ভেবে ভেবেই বয়সটা ঠিক জায়গায় নেই। এখন খুব অনুভব হয় একজন জীবনে থাকলে ভালো হতো। মাঝে মাঝে একাকিত্ব জেগে ধরে, তখন খুব করে একজনের প্রয়োজন অনুভব হয়। কিন্তু এই বয়সে এসবের কোনো মানেই নেই। তার মতো একজন বিশিষ্ট ব্যবসায়ী এসব মানায় না। ভালোবাসার মানুষটার প্রতি মায়া কেটে গেছে এমনটাও নয়। সে তার মতো ভালো আছে, সুখে সংসার করছে। স্বামী সন্তান নিয়ে ভরা সংসার তার, শুধু সেই একা। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন।
নির্মলেন্দু গুণের কবিতা আওড়ে ক্লান্ত শরীরটা চেয়ারে এলিয়ে দিল মাহতাব। ক্লান্ত চোখে গ্লাসের বাইরে দীপ্তমান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এই বয়সে বিয়ে করে লোক হাসানোর কোনো মানেই হয় না। বড় আপাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, তার আম্মার কানে একবার তুলে দিলে আর বাঁচার রাস্তা নেই। অফিস থেকে লাঞ্চে বাসে এসে মহা ঝামেলায় পড়েছে মাহতাব। বাসায় রান্না হলো, খাওয়ার জন্য কেউ টেবিলে নেই। ময়না বেগম আর কুলসুম বেগম খাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ক্লান্তি আর ক্ষুধা থাকা সত্ত্বেও মাহতাব টেবিলে তাদের অপেক্ষায় বসে আছে। একটু পরপর আমার রুমের দিকে তাকিয়ে দেখছে কেউ আসছে কিনা, কিন্তু কারোর আসার নামগন্ধ নেই। মাহতাব উঠে কুলসুম বেগমের রুমের দিকে পা বাড়ালো। রুমে ঢুকে সালাম দিয়ে মায়ের দিকে এগিয়ে তার হাতে চুমু খেলো মাহতাব। মাথায় মুখে হাত বুলিয়ে বাচ্চাদের মতো আদর করে দিল। মায়ের পাশে বসে ধীর গলায় বলল, খেতে চলুন আম্মা। ঠিক সময় না খেলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনি অসুস্থ হলে আমি সহ্য করতে পারি না। আপনার কষ্ট আমার সহ্য হয় না আম্মা। আসুন আমার সাথে। কুলসুম বেগমের চোখ ভরে এলো ছেলের আদুরে গলা শুনে। তবুও শক্ত হয়ে বসে রইলেন, কোনো কথা না বলে তসবি পড়াই মন দিলেন। ময়না বেগমও মায়ের দেখা দেখি মুখ ঘুরিয়ে নিলেন ভাইয়ের থেকে। মাহতাব শান্ত গলে ময়না বেগমকে ডাকলো, আপা প্লিজ খেতে আসো। তুই খা, আমাদের কথা তোর ভাবতে হবে না। দূর হ সামনে থেকে। একটা মেয়ের জন্য আমাদের এতদিন অবজ্ঞা করেছিস। বুড়ো বয়সে যখন দুটো কথা বলার জন্যও মানুষ খুঁজে পাবি না, তখনই আমার কথা মনে করবি আর কপাল চাপড়াবি। এদিকে আয়, দুইটো থাপ্পড় দেই, তখন হয়তো কবরে থাকবো। মন হাঁসফাঁস করলেও দিতে পারবো না। আগে ভাগেই দিয়ে রাখা ভালো। তোর মতো ভুল আমি করব না। মাহতাব মাথা নিচু করে চুপ করে রইল। ময়না বেগম কথা শেষ করে আবার মুখ ঘুরিয়ে নিয়েছে। কুলসুম বেগম চোখ খুলে তসবিতে চুমু খেয়ে সোজা হয়ে বসলেন। চোখের চশমা ঠিক করে ছেলের নিচু করে রাখা মাথাটা হাত বুলিয়ে দিলেন। আমরা কিন্তু সাহিদাকে মেনে নিয়েছিলাম বাবু, বলেছিলাম তাদের বাসায় প্রস্তাব পাঠাবো, কিন্তু সে মানা করে দিল। তার বড়লোক বর চায়। তোমার বাবার মতন সামান্য ইঞ্জিনিয়ারের ছেলে কি তার চাহিদা পূরণ করতে পারতো? তুমিও প্রতিষ্ঠিত ছিলে না। প্রেমিক ভবঘুরে হলেও চলবে, কিন্তু বর প্রতিষ্ঠিত হওয়া চায়। এখন তুমি প্রতিষ্ঠিত, পত্রিকায় তোমার বড় বড় ছবি ছাপা হয়। সে তোমাকে নিঃস্বার্থে ছেড়েছিল বাবু। তুমিও না হয় নিঃস্বার্থে নিজেকে একটা সুযোগ দিলে। লোকে কি বলবে ভেবো না। লোকের কাজই বলা। বলবে আমার নিজে থেকে চুপ হয়ে যাবে, তাই সে ভাবনা বাদ দাও। আমি আমার ছেলেকে এভাবে দেখতে চাই না বাবু। মায়ের এই কথাটা রাখো, একবার হাত বাড়িয়ে দেখো, সুখ তোমার অপেক্ষায় পথ চেয়ে আছে। মাহতাব নিঃশব্দে মাথা নাড়ল। নীরব সম্মতি পেয়ে ছেলের মাথায় চুমু খেলো কুলসুম বেগম। ময়না বেগম তড়িঘড়ি করে খাট থেকে নেমে যেতে যেতে বলল, চল চল, এতক্ষণ না খেয়ে থাকা যায় নাকি? পেটে পিত্তি পড়ে গেল। মাহতাব কুলসুম বেগমকে হাত ধরে নামালো, তাকে ধরে ধরে টেবিলে বসিয়ে দিল। আজ বিকেলে মেয়ে দেখতে যাব। আজ আর অফিসে যাস না। মেহেরাবকেও আসতে বলেছি। হসপিটাল থেকে সরাসরি এখানে আসবে। মাহতাব কিছু বলল না। মায়ের মুখে নিঃশব্দে খাবার তুলে দিচ্ছে সে। প্রতিদিন নিজ হাতে মাকে খাইয়ে দিতেই সে দুপুরে বাসে আসে। ময়না বেগম ঘটককে ফোন করে জানিয়ে দিল তারা আজই যাবে মেয়ে দেখতে। পছন্দ হলে একেবারে বিয়ে করি বউ নিয়ে বাসায় ফিরবে। বলো তো যায় না, ভাইয়ের মন কখন ঘুরে যায়। মাহতাব থম মেরে বসে রইল। শান্ত চোখে মায়ের দিকে তাকাতেই কুলসুম বেগম চোখ দিয়ে আশ্বস্ত করলেন। মেয়ে দেখতে এসে মাহতাবের চোখ কপালে উঠে গেল। তুমুল অস্বস্তিতে ঝিমিয়ে এলো শরীর। মারার ফলে গায়ের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ হয়ে আছে মধুরিমার। পুরো নাম মধুরিমা দেওয়ান। বাবা গত হয়েছে ছোট থাকতেই। তার মা আবার বিয়ে করে। তার আশ্রয় হয় মায়ের দ্বিতীয় স্বামীর বাড়িতে। নানার বাড়িতে কেউ তাকে রাখতে চায়নি। এই বাড়িতে কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু একটা জিনিসের, তা হলো ভালোবাসা, যত্ন।
অনেকটা কাজের মেয়ের মতোই তাকে থাকতে হয় এ বাড়ি। মায়েরও কোনো হেলদোল নেই, খাইয়ে পরিয়ে রাখছে এই ঢের। এখন বিদায় করতে পারলেই বাঁচে। তাই মাহতাবদের প্রস্তাব পেয়ে লুফে নেয়। এতটাও আশা করেনি তারা, বয়স্ক বুড়ো হলেও দিয়ে দিত। সে তুলনায় মাহতাব তো টাকার কুমির, বয়স দিয়ে কি আসে যায়। হুট করে বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি মাহতাব। বড় আপা বললেও সে বিষয়টা সিরিয়াসলি নেয়নি। এভাবে হুট করে বিয়ে হয় নাকি বললেই তো আর হলো না, কিন্তু হয়ে গেছে। মাহতাবকে আশ্চর্য হওয়ার সুযোগটাও দেয়নি ময়না বেগম। কুলসুম বেগম বিরক্ত হলো, মুখে কিছু বলেনি। মেয়ে তার পছন্দ হয়েছে, দেখতে শুনতে মাশাল্লাহ পুতুলের মতো, কিন্তু বয়সটা একটু কম। তার গম্ভীর ছেলের সাথে মানিয়ে নিতে পারবে তো? মধুরিমাকে মাহতাবদের সামনে আনতেই মাহতাব অবাক হয়ে যায়। অস্বস্তিতে ঘিরে ধরে তাকে। কয়েক মাস আগে রাস্তায় দেখেছে সে মধুরিমাকে। তার সৎ বাবা অতি তুচ্ছ বিষয় নিয়ে সবার সামনে তাকে মারধর করছিল। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ক্যাব নিতে সেখানে দাঁড়িয়েছিল মাহতাব। ড্রাইভার গাড়ি আনতে যাওয়ায় তাকে কিছুক্ষণ সেখানে দাঁড়াতে হয়। মধুরিমাকে এভাবে মারতে দেখে এগিয়ে যায় সে, ছাড়িয়ে নেয় পাষণ্ড লোকটা থেকে। রাগে গড়গড় করতে করতে লোকটা তার দিকেও তেড়ে আসে। অশালীন গালি দিয়ে ফেলে মা তুলে। শান্ত মাহতাব বাঘের মতো গর্জে ওঠে। মুহূর্তেই চাটিয়ে চড় লাগায় তার গালে। অবস্থা অনেকটা বেগতিক দেখে মধুরিমা হাত জোর করে মাপ চাই মাহতাবের কাছে। এজন্য তাকে অনেক ভুগতে হবে, তার চোখের পানিতে বোঝাতে চাই। মাহতাব পুলিশকে কল দিতে গিয়েও থেমে যায়। অসহায় মধুর চোখের দিকে তাকিয়ে ড্রাইভারের আনা গাড়িতে উঠে চলে যায় সে। এখানে এসে মধুরিমার মুখ দেখে কিছু বুঝতে বাকি নেই মাহতাবের। মধুরিমার সৎ বাবা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ময়না বেগম সহ বাকি সবাই বেশ অবাক হয়েছে মধুরিমার অবস্থা দেখে। লামিয়া গিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরেছে তাকে। ময়না বেগম কারোর সাথে পরামর্শ না করেই বিয়ের জন্য তাড়া দিলেন ঘটককে। মেয়ের পরিবার গাইগুই করলো, পরে রাজি হয়ে গেল। মাহতাব ঈশায় কিছু বলতে চাইলেও শুনলেন না ময়না বেগম। সে কোনোভাবেই মধুকে রেখে যাবে না। মাহতাব একবার বলেই ফেলল, আগে ওনার ট্রিটমেন্ট হওয়া জরুরি আপা। ময়না বেগম গম্ভীর গলায় উত্তর দিল, আমাদের বাড়ির বউ হয়ে গেলে সব হবে, আগে অধিকার আদায় করে দেই। মাহতাব আর কিছু বলল না। 10 মিনিটে কাজী চলে এলো। তারপর ঘোরের মাঝেই বিয়েটা হয়ে গেল। মাহতাব অবশ্য একবার আলাদা কথা বলতে চেয়েছিল, কিন্তু ময়না বেগম পাত্তা দেয়নি। ভাইয়ের উপর তার এক আনাও বিশ্বাস নেই। বিয়ে হতেই সোজা হয়ে দাঁড়ালো মাহতাব। লামিয়া এখনও মধুকে ধরে বসে আছে। মেয়েটা এখনও কাঁপছে। মেহরাব কাজীকে এগিয়ে দিতে বলেছে। মেহরাব সোজা মধুর সামনে গিয়ে দাঁড়ালো। মধুর গুটিয়ে রাখা হাতটা নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো কিছুক্ষণ। একটা নখ উঠে গেছে, কয়েক জায়গায় সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। মধু নিভু নিভু চোখে তাকিয়ে। মেহরাব হাত ধরতেই হালকা কেঁপে উঠল সে। মেহরাব হাত ছিঁড়ে মধুর বরাবর বসলো। ময়না বেগম বারবার তাড়া দিচ্ছে বাসায় যাওয়ার। ভাইয়ের মতিগতি তার ভালো ঠেকছে না। মাহতাব ময়না বেগমকে সম্পূর্ণ উপেক্ষা করে মধুর মা আলেয়া বেগমের দিকে তাকালো। সে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে মেহরাবের দিকে। বারবার বুয়াকে তাগাদা দিচ্ছে তাদের সামনে নতুন নতুন আইটেম আনার জন্য। তার স্বামী জয়নাল ব্যাপারী বিরস মুখে বসে আছে। তার ছেলেরা তার পিছনে দাঁড়িয়ে। ছেলেগুলোকে ভালো করে চেনেন মাহতাব। বড় ছেলেটা ভালো হলো, বাকি দুইটা বদের হাড্ডি। মাহতাব গম্ভীর গলায় মধুকে জিজ্ঞেস করলো, তোমার গায়ে কে হাত তুলেছে মধু? মধুরিমা চমকে তাকালো মাহতাবের দিকে। অনেকগুলো বছর কেউ তাকে এত সুন্দর করে ডাকে না। এতটা আবেগ নিয়ে কেন জানতে চাইলো লোকটা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল সে। মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে উঠল। ময়না বেগম তড়িঘড়ি করে এসে জড়িয়ে ধরল তাকে। ব্যথায় আর্তনাদ করে উঠল সে। যেভাবে ধরেছিল ঠিক সেভাবেই ছেড়ে দিল ময়না বেগম।
ব্যথায় নীল হয়ে গেছে মধুর ফর্সা আদুরে মুখখানা। কুলসুম বেগম চুপ করে বসে আছে। ছোট ছেলে তাকে আগলে ধরে রেখেছে। তার বিশ্বাস মাহতাব কোনো ভুল কাজ করবে না। তার ছেলে যথেষ্ট বিবেকবান, অন্যের সাথে আপোষ করা তার ধাতে নেই। মাহতাব মেহরাবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, পুলিশ আর অ্যাম্বুলেন্স দুটোতেই কল করো। আজ এই ব্যাপারী বাড়ির সবাইকে আমি 14 শিকের পিছনে দেখতে চাই। আলেয়া বেগম মুখ কুচকে ফেল, স্বামীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, এইসব কি হচ্ছে জয়নাল? এই মুখ পুড়ে আবার কি নাটক শুরু করেছে? হার মাস জ্বালিয়ে খেলো। বাপের সাথে মরলে বেঁচে যেতাম, আপদ বিদেয় হতো। মাহতাবের আগে ময়না বেগম গর্জে উঠল, চোখ বড় বড় করে শাসিয়ে বলল, ইব্রাহিম বাড়ির বউ নিয়ে আরেকটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? এই ঘটক, ভালো করে বুঝিয়ে বলিসনি ওদের বাড়িতে কারা আসছে? ঘটক ভেবা চাকা খেয়ে বসে আছে, ভর্ত চোখে মাহতাব আর ময়না বেগমের দিকে তাকাচ্ছে। মেহরাব তার নিজের হসপিটালে কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলে দিয়েছে। ডিআইজির সাথেও কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হবে। নিজের কাজ শেষ করে মাহতাবের কাছে গিয়ে নিচু গলায় বলল, আমি ভাবিকে একটু চেক আপ করি ভাইয়া। অবস্থা ভালো ঠেকছে না। ভাবির মনে হয় নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। জয়নাল ব্যাপারী কুলকুল করে ঘেমে যাচ্ছে। তার ছোট দুই ছেলে রাগে ফুঁসছে। বাইরের একটা লোক এসে তাদের হুমকি দিচ্ছে, তাও তাদের বাড়িতে থাকা আশ্রিতা মেয়ে জনো। কালকেও যাকে লাথি মেরে খাওয়া থেকে তুলে দিয়েছে, তার জন্য তাদের জেলে যেতে হবে। ভাবতেই রক্ত গরম হয়ে যাচ্ছে। তার বাবার জন্য কিছু বলতে পারছে না, না হলে সব কয়টাকে পুঁতে দিত। বেডরুমটা দেখিয়ে দিন। ভাবিকে এইসবে বসিয়ে রাখা যাবে না, কষ্ট হচ্ছে ওনার। মেহরাবের কথাই মুখ বাঁকালো আলিয়া। কাজের লোককে ইশারা করে তার রুমে নিয়ে যেতে বলল। মধুকে দাঁড় করাতেই সে গাছ ছেড়ে দিল। মেহরাব আর লামিয়া ধরে ফেলল তাকে। মেহরাব কোলে তুলে অবচেতন মধুকে নিয়ে শুয়ে দিল তার রুমে। একটা জীর্ণশীর্ণ রুমে মলিন বিছানা, হয়তো কাজের লোকেদের রুম। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল মাহতাব। রাগ হচ্ছে তার, মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? আজেদের রক্তের গরম কমিয়ে বরফ করেই দম নিবে সে। ময়না বেগম কুলসুম বেগমের গা ঘেঁষে বসল, গলা স্বর নিচে নামি ফিসফিস করে বলল, দেখলে মা, কাল অবধি বিয়ে করতে চাইছিল না, আর আজ বউ পেতেই কেমন ট্যাংরা মাছের মতো লাফাচ্ছে। কলিযুগ কলিযুগ। কুলসুম বেগম চুপ করে বসে রইল। মেয়ে তার পাক্কা অভিনেত্রী। মাহতাব রেগে গেছে, আজকে ব্যাপারীদের ঘোল খাইয়ে ছাড়বে। ছেলেগুলো একদম বাপের মতো হয়েছে, বউ পাগলা। আধা ঘন্টার মধ্যেই ব্যাপারী বাড়ি পুলিশের ঘিরে ধরেছে। এসপি এসে মাহতাবকে সালাম দিয়ে বিস্তারিত জানতে চাইল। মাহতাব গম্ভীর মুখে জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এ বাড়ির উপস্থিত প্রত্যেকটা মানুষকে আমি থানায় দেখতে চাই এসপি সাহেব। এরা আমার স্ত্রীর গায়ে হাত তুলেছে, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে। একজনকেও ছাড়বেন না। এসপি সাহেব জয়নাল ব্যাপারীর দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আপনার কিছু বলার আছে? স্যার ওয়াইফের গায়ে কে হাত তুলেছে? জয়নাল ব্যাপারী ভয়ে কাচমাচু হয়ে গেল। ছেলেদের দিকে তাকিয়ে আলেয়া বেগমের দিকে নজর দিল। সবে ভয়ত চোখে তার দিকে তাকিয়ে কেঁচো খুঁড়তে না পার কেউটো বেরিয়ে আসে। জয়নাল ব্যাপারী সমস্ত দোষ স্বীকার করলেন, আর চোখে ছেলেদের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমিই মেরেছি স্যার। আমাদের বাসায় কাজ করত। কাল আমার স্ত্রীর স্বর্ণের কানের দুল চুরি করেছিল, তাই রাগের বশে গায়ে হাত তুলে ফেলেছি। আপনি সিগারেট খান? মাহতাবের কথাই থতমত খেয়ে গেল জয়নাল ব্যাপারী। আমতা আমতা করে বলল, না মানে আমি খাই না। আমি যতদূর জানি মধুরিমা আলিয়া বেগমের নিজের মেয়ে, আর আপনার সৎ মেয়ে। সে আপনার বাড়ির কাজের মেয়ে হয় কি করে? আর যদি কানের দুল চুরি হয়েও থাকে, তবুও আইন হাতে তুলে নেয়ার কোনো রাইট নেই আপনার। এসপি সাহেব,
আমি এদের সবার নামে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করব। বাকিটা আমার স্ত্রী সুস্থ হলে জবানবন্দি দিবে। আশা করি আপনি সামলে নেবেন। অবশ্যই, অবশ্যই স্যার, চিন্তা করবেন না। সব কটাকে থার্ড ডিগ্রি দিলেই সত্যিটা বেরিয়ে আসবে। মাহতাব মধুর রুমে গিয়ে ময়না বেগম আর কুলসুম বেগমকে বাড়ি চলে যেতে বলল। লামিয়া, মেহেরাব আর সে মধুকে নিয়ে হসপিটাল যাবে। অ্যাম্বুলেন্স চলে এসেছে, তাই এখনই তাদের বেরিয়ে পড়তে হবে। অবচেতন মধুকে কোলে নিয়ে গটগট করে বেরিয়ে গেল। ময়না বেগম আহাজারি করে বলল, দেখলে মা, দেখলে তোমার ছেলে গিরগিটির মতো রং পাল্টে ফেললো। মেয়েটাকে এভাবে নিয়ে গেল কেন? আমরা তো বাসায় গিয়ে স্বস্তিতে থাকতে পারবো না। এই হারামজাদা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরও নিয়ে চল। আমি কিন্তু বাসায় যাব না, বলে দিলাম। মেহরাব আর চোখে লামিয়ার দিকে তাকালো। লামিয়া ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। ময়না বেগম কথা শেষ করতেই ছুটেছে মাহতাবের পিছনে। মেহরাব মায়ের হাত ধরে সাবধানে তাকে নিয়ে বের হলো। লামিয়া শাশুড়ির পিছনে পিছনে আসছে। আপনি বাসায় চলে যান আম্মা। হাসপাতালে গিয়ে আপনার ভালো লাগবে না, অসুস্থ হয়ে পড়বেন। আমরা ভাবিকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। কুলসুম বেগম মাথা নাড়িয়ে সাই জানালো। তাকে মাহতাবের গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলে মেহরাব অ্যাম্বুলেন্সে উঠে গেল। লামিয়ার ময়না বেগম মেহরাবের গাড়িতে করে আসছে। জয়নাল ব্যাপারী, আলিয়া সহ তার দুই ছেলে জয় আর স্বামীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাহতাবদের হাসপাতালে পৌঁছাতেই প্রায় 1 ঘন্টা লেগে গেল। মধুর একবার জ্ঞান ফিরল, বেশিক্ষণ তার স্থায়ী হয়নি। মেহরাব একটু পরপর চেক করে যাচ্ছে। হসপিটালে পৌঁছাতেই মধুর ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। সিনিয়র ডক্টর কানিজ ফাতেমা মধুর ট্রিটমেন্ট করছে। চেক আপ শেষে কেবিন থেকে বেরিয়ে মাহতাবের কাছে এসে আফসোসের গলায় বলল, মেয়েটাকে প্রচুর মারধর করছে স্যার। স্যার, গায়ে কালচিটে দাগ পড়ে গেছে, কিছু নতুন আর কিছু পুরাতন। পেশেন্ট প্রচণ্ড পুষ্টিতে ভুগছে, সঠিকভাবে খেতে দিত না হয়তো। এভাবে কোনো সমস্যা নেই, তবে আমার যত দ্রুত মনে হচ্ছে মেয়েটাকে ট্রামাইজার করা হয়েছে। তাকে খুব যত্ন রাখতে হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ ডক্টর। আসছি স্যার। মধুকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। 2 দিন এখানেই থাকতে হবে। লামিয়ার ময়না বেগম পৌঁছালো আরও মিনিট 20 পরে। জ্যামে আটকা পড়ে তাদের দেরি হয়ে গেছে। মধুকে দেখেই ময়না বেগম আফসোস করে বলল, আহারে, কি পাশার মানুষেরা! আজ আমরা যদি না যেতাম তাহলে মেয়েটাকে এভাবেই ফেল রাখতো। আল্লাহ সহায়। মাহতাব চুপ করে বসে আছে। রাত 8টা বাজতে চলো। মেহরাবকে ময়না বেগম আর লামিয়াকে নিয়ে বাসায় চলে যেতে বলল মাহতাব। হসপিটালে ভিড় করে লাভ নেই, আর কুলসুম বেগমও বাড়িতে একা আছে। ময়না বেগম গাঢ় হয়ে বসে রইলেন। সুনামি এলো, সে এখান থেকে নড়বে না। মেহরাব হাজার পৌঁছেও তাকে টলাতে পারল না। মাহতাব শান্ত গলায় বলল, অসুস্থ হয়ে যাবে আপা, বাসায় গিয়ে বিশ্রাম নাও, সকালে এসো। মাহতাবের বলতে দেরি হলো, ময়না বেগমের শুয়ে পড়তে দেরি হলো না। কেবিনের এক্সট্রা বেডে টান টান হয়ে ঘুমের প্রস্তুতি নিয়ে কাত হয়ে শুয়ে পড়লেন। মেহরাব দুদিকে মাথা নাড়তে নাড়তে লামিয়াকে নিয়ে চলে গেল। মাহতাব থানায় কথা বলে আবার চুপ করে বসে রইল। রিসেপশনে কল করে খোঁজ নিল আর কোনো কেবিন খালি আছে কিনা। ময়না বেগম এসির পাওয়ার কম হলে ঘুমাতে পারে না। রিসেপশন থেকে জানালো কেবিন অ্যাভেলেবল আছে। ঠিক আছে, কোনো ইমার্জেন্সি রোগী আসলে জানাবেন। কেবিন লাগলে আমরা সাথে সাথেই ছেড়ে দিব। রিসেপশনিস্ট ওকে স্যার বলে সম্মতি জানালো। ময়না বেগমের চোখে পানি চলে এলো। তার ভাই এখনও তাদের সব দিকে নজর রাখে। তাদের একটু কষ্ট মাহতাব সহ্য করতে পারে না। তার ভাইটাকে আল্লাহ এবার সুখী করুক। আপা, ঘুমিয়ে গিয়েছো? কষ্ট করে একটু উঠে পাশের কেবিনে চলো, এখানে তুমি ঘুমাতে পারবে না। মাহতাবের গলা স্বর শুনে আস্তে করে উঠে বসল ময়না বেগম। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে তার হাত ধরে ধীর পায়ে পাশের কেবিনে চলে গেল। দরকার হলে ডাকবি কিন্তু। আচ্ছা, ঘুমাও। মাহতাব ময়না বেগমকে রেখে মধুর কেবিনে চলে এলো।
মেয়েটা শান্তভাবে ঘুমিয়ে আছে। স্নিগ্ধ মুখটাই কয়েক জায়গায় নীল হয়ে আছে। মাহতাব চোখ সরিয়ে নিল। শার্টের হাতা গুটিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শরীর ক্লান্তিতে আর চলতে চাইছে না। বেশ বেলা করে ঘুম ভাঙল মধুরিমার। পাশেই মাহতাব পেপার পড়ছে। শরীর ঠিক আছে? মাহতাবের গম্ভীর গলায় ভরকে গেল মধু। মিনমিনে গলায় বলল, জি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে মেডিসিন নিও। নার্স এসে সাহায্য করবে। আমার একটা জরুরি মিটিং আছে। হুট করে বিয়ে হওয়ার সময় বের করতে পারিনি। আমি অফিসে যাচ্ছি। বড় আপা পাশের কেবিনে আছে, ঘুমাচ্ছে হয়তো। লুবানা আর মেহরাবও চলে আসবে কিছুক্ষণ পর। কোনো অসুবিধা হলে তাদের বলবে, ঠিক আছে? মধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাহতাব এখনো শান্ত চোখে তাকিয়ে আছে। সোফা থেকে উঠে মধুর সামনে গিয়ে দাঁড়ালো। মাথায় হাত রেখে আস্তে করে বলল। একা ভয় করবে? মধুরিমা চমকে তাকালো মাহতাবের দিকে। তাকে কেউ কখনো এই প্রশ্নটা করেনি। লোকটা এত আদুরে সরে কথা বলে সে তো কেঁদেই ফেলবে। আমি বড় আপাকে ডেকে দিচ্ছি। নার্সও থাকবে সারাক্ষণ। একদম ভয় পাবে না। আমি কাজ শেষ করেই চলে আসব। কাল বাসায় যেতে পারবে? মধু মাথা নিচু করে ফেলো। তার মন হালকা লাগছে। ধীর গলায় বলল, আপাকে ডাকতে হবে না, আমি ভয় পাবো না, আপনি নিশ্চিন্তে কাজ সেরে আসুন। মাহতাব হাসলো। কেবিনের নার্সকে ডেকে দ্রুত বেরিয়ে গেল। সকালে ময়না বেগমকে দেখে এসেছে। কালকের দৌড়চাপে ক্লান্ত ছিল, তাই একটু বেশি ঘুমাচ্ছে। অলরেডি দেরি হয়ে গেছে, জ্যামে না পড়লেই হয়। মাহতাব অফিসে পৌঁছে নিজের কেবিনে চলে গেল। অফিসের সবাই মাহতাবকে রাগী গম্ভীর মানুষ হিসাবেই জানে, কিন্তু মাহতাবের অসম্ভব ভালো ব্যবহারের জন্য সবাই তাকে সমীহ করে চলে। মাহতাব কেবিনে ঢুকে ম্যানেজারকে কল করলো তার কেবিনে আসার জন্য। ম্যানেজার নক করে ভিতরে এসে মাহতাবের সামনে এসে দাঁড়ালো। বসুন হাসিব সাহেব। জি স্যার। আমি কাল বিকেলে বিয়ে করেছি হাসিব সাহেব। হুট করেই সব হয়ে গেছে, তাই কাউকে কিছু জানানো হয়নি। রিসিপশনে বড় করে আয়োজন করে সবাইকে জানাবো। আপাতত আপনি হালকা মিষ্টিমুখ করার ব্যবস্থা করুন। অফিসের সবাইকে মিষ্টিমুখ করবেন। গেটম্যান সহ সবাই যেন পায়, খেয়াল রাখবেন। হাসিব সাহেব হা করে তাকিয়ে আছে মাহতাবের দিকে। তার স্যার বিয়ে করেছে, বিশ্বাসই হচ্ছে না। নিজের হতভম্বতায় রেশ কাটিয়ে কোনোরকম সম্মতি দিয়ে বেরিয়ে গেল। অফিসের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। প্রায় সবাই মাহতাবের বিয়ের কথা শুনে খুশি হয়েছে। হাতে গোনা কয়েকজন মুখ টিপে হাসাহাসি করছে। তাদের অবশ্য কেউ পাত্তা দেয়নি। মেহরাব হসপিটালে এসে ডক্টর কানিজ ফাতেমাকে নিয়ে মধুর কেবিনে গেল। লামিয়া আগেই চলে এসেছে। মধু আর ময়না বেগম তখন গল্প করছিল। আসলে ময়না বেগম একাই কথা বলছিল, মধু চুপচাপ শুনছিল। ময়না বেগমের পরিবারের নারী নক্ষত্র সব বর্ণনা করা শেষ। এমনকি মাহতাবের প্রাক্তন প্রেমিকার কথাও বাদ রাখেনি। তার মতে সব কিছু শুরুতেই জেনে রাখা ভালো, পরে অন্য কারোর থেকে জানলে সংসারে অশান্তি হবে। মধুর অবশ্য মাহতাবের প্রাক্তনের কথা শুনে খারাপ লাগেনি, বরং মাহতাব এত বছর তাকে মনে রেখে যে কষ্ট পেয়েছে তার জন্য খারাপ লেগেছে। মধুকে চেক আপ করার শেষে ডক্টর চলে গেল। আপাতত মধু ঠিক আছে, কাল সকালে বাসায় নিয়ে যেতে পারবে। কিছুদিন ফুল রেস্টে থাকতে হবে। লামিয়া আসতেই ময়না বেগম তাকে আপেল কেটে দিলেন। পাশে বসে কুলসুম বেগম কি করছে, তাকে ধমক টমক দিয়েছে কিনা সেই খবর নিচ্ছে। তার ভাষ্যমতে তার ভাই দুটো আহমক। বউদের হয়ে কথা বলতে গেলে তাদের জিভায় জ্যাম লেগে যায়। আর বড় আহমকটা তো যখন তখন গিরগিটির মতো রং বদলায়। আস্ত বেয়াদব। লামিয়া শব্দ করে হাসছে। মেহরাব কয়েকবার চোখ রাঙিয়ে তাকিয়েছে, সেই দিকে সে মোটো পাত্তা দিচ্ছে না। মেহরাবকে জব্দ হতে দেখে তার মজা লাগছে। রাতে আমাদের মধ্যে কি কথা হয়েছিল লামু, মনে আছে তো? লামিয়ার মুখ শুকিয়ে গেল। কাল একটু মুখ টিপে হাসার জন্য মেহরাব তাকে শাস্তি দিয়েছে। বুড়ো বয়সে এসে লোকটার মাথা খারাপ হয়েছে, সেজন্যই ঘুম থেকে উঠতে এত দেরি হয়েছে।
লামিয়া মেহরাবের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চুপ করে রইল। তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন বেয়াদব? তোর চোখ খুলে আমি জাদুঘরে রেখে আসবো। তুমি ভুল বুঝছো আপা। মেহরাবের অসহায় কণ্ঠে মোটো দমে গেল না ময়না বেগম। গমগমে গলেই পড়ল। আমার চুল বাতাসে পাকেনি, হাড়ে মজ্জায় শয়তানি তোদের। লামিয়াকে জ্বালালে আমি ওকে আবার বিয়ে দিয়ে দিব। ঘটক আমার হাতেই আছে। লামিয়া আবার ফিক করে হেসে দিল। মেহরাব হার মেনে মুখ কালো করে বেরিয়ে গেল। বোনটা যে কার মতো হয়েছে কে জানে, সারাক্ষণ তাদের পিছনে লেগেই থাকে। মধু হাসি মুখে ভাই বোনের খুনসুটি দেখছিল। ভাই আর ভাইয়ের বইয়ের প্রতি এত ভালোবাসা দেখে ওর মনটা ভালো হয়ে গেল। এরকম একটা পরিবার তো ওর স্বপ্ন ছিল। কত রাত সেই স্বপ্নে বিভোর থেকেছে সে। এবার বুঝি তার স্বপ্ন পূরণ হলো। তুমি শুয়ে থাকো মধু, বসে থাকতে খারাপ লাগবে তো। ময়না বেগমের আদুরে গলা শুনে চোখ ভিজে গেল মধুর। চোখের কোণে পানি নিয়ে ধরা গলায় পড়ল। এত আদুরি গলায় ডাকবেন না আপা, আমার অভ্যাস নেই। এত আদুরে গলায় ডাক শুনলে বুক ধরফর করে, কোথাও একটা চিনচিনে ব্যথা হয়, কান্না আসে। আমাকে একটু কম কম আদর করুন, আস্তে আস্তে আমি বেশি ভালোবাসা পাওয়ার অভ্যাস করে নেব। ময়না বেগম মধুকে তৎক্ষণাৎ বুকে টেনে নিয়েছে। লামিয়াও ও পাশ থেকে জড়িয়ে রেখেছে। ময়না বেগম মধুর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, এমন থেকেই অভ্যস্ত হয়ে যা, এখন থেকেই অভ্যস্ত হয়ে যা। তুই নিজেও জানিস না তুই আমাদের কে। আমাদের কলিজার একটা অংশের ভালো থাকার কারণ তুই। তোকে আমরা এখনো সিন্ধুকে ভরে রাখিনি, এই তো ঢের। অমূল্য রত্নের থেকেও বেশি মূল্যবান রত্ন তুই আমাদের। আমার ভাইটাকে একটু ভালোবেসে আগলে রাখিস, তাহলেই হবে। তোর নিজের জন্য ভালোবাসা চিন্তা করতে হবে না। ভালোবাসার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তুই যত পারিস নিয়ে নিবি। মাহতাব তোকে বুকে জড়িয়ে ভরে রাখবে, শুধু একটু সময় দে। লামিয়া, মধু, ময়না বেগম সবার চোখেই পানি। পরিবারটা এবার বুঝি সম্পূর্ণ হলো। হসপিটাল থেকে বেরিয়ে মেহরাব সরাসরি মাহতাবের অফিসে এসেছে। ভাইয়ের কাজে সাহায্য করলে ভাই তাড়াতাড়ি ভাবির কাছে যেতে পারবে। মাহতাবের কেবিনে ঢুকে অবাক হয়ে গেল সে। পুরো কেবিন জুড়ে ফুলের ছড়াছড়ি। মেহরাব হেসে বলল, এইগুলো কে দিল ভাই? অফিসের সবাই নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছে। তুমি সবাইকে বলে দিয়েছো? অন্য কারো থেকে শুনে আমাকে নিয়ে গসিপ হবে, এটা আমার পছন্দ নয়। মেহরাব মাথা নাড়ল। তোমার মিটিং ছিল মনে হয়, আমাকে বুঝিয়ে দাও, আমি মিটিং সামলে নিব। আমাকে থাকতে হবে। তুমি খুশি তো ভাই? মেহরাব আর কিছু বলল না। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হুট করেই বলল। মাহতাব শান্ত চোখে তাকালো। ল্যাপটপ থেকে হাত ছড়িয়ে চেয়ারে গা এলিয়ে দিল। চোখ থেকে চশমাটা খুলে শান্ত গলায় বলল, বাবা যখন মারা গেল তখন আপা সবে স্বামী হারিয়ে আমাদের বাসায় এসেছে। তুই টেনে আর আমি অনার্সের ছাত্র। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন আমাদের অবস্থা অনেকটা মধুর মতো হয়েছিল। ছেলেসহ আপাও তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছে। আপার শাশুড়ি তাকে ঠিক মতো খেতে দিত না। একবার গরম ভাতের প্লেট আপার গায়ে ছুঁড়ে মারে। আপার গলাসহ কাঁধের অনেকটা পুড়ে গিয়েছিল সেদিন। তারপর আপাকে বাবা গিয়ে নিয়ে আসে আমাদের বাড়ি। আদরের মেয়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারিনি বাবা। একদিন স্ট্রোক করে বসে আর আমাদের ছেড়ে চলে যায়। মা শোক সামলাতে পারলেও আপা খুব ভেঙে পড়ে। বাবার অ্যাকাউন্টে বেশি টাকা ছিল না। আমাদের বাড়িটা তখন নতুন করা হয়েছে। 5 তলা বাড়িটা করতে বাবার প্রায় সব টাকাই খরচ হয়ে গিয়েছিল। বাসা ভাড়ার টাকা দিয়েই আমাদের সমস্ত খরচ চলতো। ঠিক সেই মুহূর্তে শাহিদা আমাকে ছেড়ে গেল। কারোর অসহায় চোখের আকুতি আমি বুঝি মেহরাব। আমি মধুর মাঝে আমার আপার অসহায় মুখটা দেখেছি। আমি ওর আকুতি ভরা চোখে পুরনো আমাকে দেখেছি। আমাদের কষ্টের সময় পার হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে আমরা সুখে আছি। সেই সুখের অংশ না হয় মধুও হলো। তাকে মেনে নিবে না? ভালোবাসাটা একদিনে হয় না মেহরাব। এখন আর আবেগে ভেসে যাওয়ার বয়স নেই আমার, যে হুট করে ভালোবাসা হয়ে যাবে। তার জন্য
সময় দরকার। দুজনের মেনে নেওয়া মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব। এতটুকু বলতে পারি, শাহিদার জন্য এখন আর কোনো অনুভূতি নেই। সে তার মতো সুখে থাক, আমিও না হয় আমার ভালো থাকা খুঁজে নিব। মেহেরাব মুচকি হাসল। ভাইকে নিয়ে তার চিন্তা নেই। সে কখনো অবিচকের মতো কাজ করে না। তাদের আজকের এই অবস্থান তার ভাইয়ের জন্যই। তাকে ডাক্তার বানানোর সমস্ত অবদান তার ভাইয়ের। বট গাছের মতো তাদের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। মাহতাব হসপিটালে পৌঁছালো বিকেল 5টায়। ময়না বেগম তখনও মধুর পাশে বসে। লামিয়া হাজার বলেও তাকে বাসায় পাঠাতে পারেনি। মাহতাব এসে ময়না বেগমকে এক হাতে জড়িয়ে ধরে কেবিন থেকে বেরিয়ে গেল। ময়না বেগম ভাইয়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। তাকে গাড়িতে তুলে দিয়ে ড্রাইভারকে সাবধানে গাড়ি চালাতে বলে আবার হসপিটালে চলে এলো সে। লামিয়া তাকে দেখে বেরিয়ে গেল। মাহতাব মধুর সামনে বসে শান্ত গলায় বলল, এখন কেমন আছো? ব্যথা কমেছে? মধু ইতস্ততভাবে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাল বাসায় নিয়ে যাব। তোমার মা সহ সবাই থানায় আছে, শুধু তোমার সৎ ভাই জয় বাইরে। তোমার এতে কোনো সমস্যা আছে? মধুর কিছুটা খারাপ লাগলো, তবুও মাথা নাড়িয়ে না বোঝালো। মাহতাব তার জন্যই তো এত কিছু করেছে। কিছু বলে তাকে ছোট করার মানেই হয় না। তাছাড়া তাদের শাস্তি হওয়া দরকার। দেখো মধু, আমি কিছু কথা তোমাকে সরাসরি বলতে চাই। আমার বয়স বর্তমানে 38 বছর আর তোমার 22। আমাকে মেনে নিতে তোমার সমস্যা হতেই পারে, তাই তোমার যত সমস্যা আমাকে বলবে। আমি সাধ্যমতো চেষ্টা করব সমাধান করার, তবে কখনো বিচ্ছেদ পাবে না। বোঝোই তো, বুড়ো বয়সে তো আর বউ পাবো না, তাই তুমি সম্বল। মধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে মাহতাবের দিকে। মাহতাব কথা শেষ করে ওয়াশরুমে ঢুকে গেছে ফ্রেশ হতে। রাতটা কাটিয়ে সকালে মধুকে বাসায় নিয়ে এসেছে মাহতাব। সারা রাত মধু লজ্জে আড়ষ্ট হয়েছিল। মাহতাবের দিকে চোখ তুলে তাকাতেও অস্বস্তি হচ্ছিল, অথচ মাহতাব ছিল স্বাভাবিক, সব সময়ের মতো শান্ত। মধু আর চোখে মাহতাবের অগোচরে মাহতাবকে দেখেছে। প্রত্যেকটা অঙ্গিভঙ্গি গভীর চোখে অবলোকন করেছে। আশ্চর্যজনকভাবে এই শান্ত গম্ভীর লোকটাকে তার ভালো লেগেছে। এক কথায় ভীষণ ভালো লেগেছে। বয়স নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বয়স শুধু একটা সংখ্যা। মনের মিল কতটুকু হয় এখন এটাই দেখার অপেক্ষা। মধুকে নিয়ে বাসায় ফিরতেই হুলুস্থুলুস পড়ে গেল। কুলসুম বেগম আর ময়না বেগম 3তলা থেকে নেমে এসেছে তাকে এগিয়ে নেওয়ার জন্য। লামিয়া রান্নাবান্নায় লেগে গেছে। বাড়িতে আজ কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ইনভাইট করা হয়েছে। হুট করে বিয়ে হয়ে যাওয়ায় কাউকে জানানো হয়নি, তাই সামান্য আয়োজন করে তাদের জানানোর ব্যবস্থা। তাছাড়া ভাড়াটিয়ারা আছে, তাদেরকেও নিজ থেকেই জানিয়ে দিতে চাই কুলসুম বেগম। অযথা তার সোনার টুকরো ছেলে নিয়ে কুৎসা রটুক তা সে চায় না। ময়না বেগম অবশ্য এসব ঝামেলা করতে নিষেধ করেছিলেন। মধুর শারীরিক অবস্থা বিবেচনা করে এখন এসব করে প্রশ্নের মুখে পড়তে হবে, কিন্তু কুলসুম বেগম শোনেনি। ময়না বেগমও আর কথা বাড়েনি। তার বুঝদার মা মাঝে মাঝে বাচ্চাদের মতো জেদ ধরে বসে থাকে। মধু এখন আগে থেকে অনেকটাই সুস্থ, শরীরে আঘাতের দাগ অনেকটা মিলিয়ে এসেছে। মাহতাব তাকে হাতে ধরে গাড়ি থেকে নামালো। ময়না বেগম এগিয়ে গিয়ে আগলে ধরল মধুকে। মধু মুচকি হেসে কৌশল বিনিময় করলো তার সাথে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কুলসুম বেগমের দিকে এগিয়ে গেল। মাহতাব অনেকটা অস্থির হয়ে মাকে এক হাতে জড়িয়ে ধরল। মুখে চিন্তার ছাপ তার, তবে আরেক হাতে ঠিকই মধুকে ধরে রেখেছে। এটা খুব সামান্য একটা বিষয়, তবুও মধুর ভীষণ ভালো লাগলো। আপনি নিচে এসেছেন কেন আম্মা? আমরাই তো আসছিলাম কষ্ট করে, আবার নামতে গেলেন কেন? আমার ছেলের বউকে আমি এগিয়ে নিব না? হে হে, কেমন কথা বাবা? আমি তো আর সিঁড়ি ভেঙে নামিনি, লিফট দিয়েই এসেছি। আমার একটুও কষ্ট হয়নি। মাহতাব শান্ত হলো। গম্ভীর মুখে মায়ের হাত ধরে দাঁড়িয়ে রইল। কুলসুম বেগম মধুর মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো মা? মধু সালাম দিয়ে বলল,
আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। এখন থেকে আরো ভালো থাকবো। মাহতাব তাদের কথা থামিয়ে গম্ভীর গলায় বলল, বাসায় গিয়ে বাকি কথা বলো আম্মা। এভাবে দাঁড়িয়ে থাকলে তোমার হাঁটু ব্যথা বেড়ে যাবে। কথা শেষ হতেই মাহতাব কুলসুম বেগমকে ধরে লিফটের দিকে হাঁটা শুরু করেছে। যাওয়ার আগে ময়না বেগমের হাতে মধুর হাতটা আস্তে করে দিয়ে দিয়েছে। ময়না বেগম মধুকে নিয়ে তাদের পিছনে লিফটে ঢুকে গেল। মধু পাঁচতলা বাড়িটার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরোনো আমলের হলেও বাড়িটা সুন্দর। সবচেয়ে সুন্দর বেলি ফুলের বাগানটা। সবার বাগানে নানান রকম ফুল গাছ শোভা পেল। মাহতাব নিজের বাগানে প্রায় 50টা বেলি ফুলের গাছ লাগিয়েছে। রাতে বেলি ফুলের সুবাসে সারা বাড়ি মোমো করে। বাসায় ঢুকে সরাসরি নিজের রুমে চলে গেছে মাহতাব। তাকে কয়েক ঘন্টার জন্য বাইরে যেতে হবে। আসার সময় মধু মাহতাবকে অনুরোধ করে বলেছে আলিয়া বেগম সহ সবাইকে ছেড়ে দিতে। খারাপ হলো এত বছর তাদের কাছে বড় হয়েছে, মাথার উপরে ছাত্র দিয়েছিল। সেই কৃতজ্ঞতা থেকে তাদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নিয়েছে মধু। তাই মাহতাবকে বুঝিয়ে বলেছে তাদের উপর করা কেস তুলে নিতে। মাহতাব মেনেছে, তবে শান্ত গলায় সাফ সাফ জানিয়ে দিয়েছে আজ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না মধু। এখন তার একমাত্র পরিচয় সে মাহতাব ইব্রাহিমের স্ত্রী। তার জন্য এতটুকুই যথেষ্ট। মাহতাব নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। দুপুরের মধ্যেই তাকে বাসে ফিরতে হবে। লামিয়ার শুকনো মুখটা চোখ এড়ায়নি তার। আত্মীয়রা আসলে মেয়েটা ভয় আড়ষ্ট হয়ে থাকে। বিয়ের 7-5 বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান নেই। আত্মীয় স্বজনরা আসলেই লামিয়াকে খুঁজিয়ে খুঁজিয়ে কথা শোনায়। মাহতাব জানে সবটা, তাই ভাইকে আলাদা ফ্ল্যাট কিনে দিয়েছে। কথা বলে ফেলে যতই প্রতিবাদ করা হোক সেই কথা আর ফিরিয়ে দেওয়া যায় না। বন্দুকের গুলির চেয়েও কথার আঘাত ভয়ঙ্কর। মাহতাব চায় না আজ লামিয়া কোনো কথার আঘাত সহ্য করুক। মেহরাব পাশে নেই, আজ তার কয়েকটা অপারেশন আছে, তাই সকাল সকাল হসপিটালে চলে যেতে হয়েছে। ময়না বেগম মধুকে মাহতাবের রুমে নিয়ে গেলেন। শুভ্র রঙের রুমে বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই সাদা। ছিমছাম গোছানো রুমে ঢুকে মধু ইতস্তত করতে লাগলো। কোথাও বসতেও তার ভয় করছে, মনে হচ্ছে তার গা থেকে ময়লা লেগে যাবে। ময়না বেগম মধুর হাতে একটা সুতির 3 পিস ধরিয়ে দিয়ে বলল, কোন রকম সংকোচ করবি না। এখন থেকে এই রুম, এই বাড়ি আর এই বাড়ির মানুষগুলো তোমার। নির্দ্বিধায় থাকবে সব সময়। ওটা ওয়াশরুম, ফ্রেশ হয়ে এসো, ভালো লাগবে। মধু মাথা কাত করে সায় জানালো। তার ভিতরে অস্বস্তি কমছে না। তাদের সাথে বড্ড বেমানান লাগছে তাকে। অযত্নে চেহারা মলিন হয়ে গেছে। যেখানে খাওয়ার জুটতো না ঠিকভাবে, সেখানে চেহারার যত্ন নেওয়া বিলাসিতা। মধু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ময়না বেগম ওখানেই বসে রইলেন। মেয়েটা খুব শান্ত, হয়তো পরিস্থিতির চাপে পরে চুপচাপ হয়ে গেছে। তার ভাইটাও শান্ত গভীর। দুজন ঠান্ডা মানুষ মিলে কি বাড়িটা হিমালয় বানাতে চাইছে নাকি? থানায় গিয়ে ঝামেলা মেটাতে অনেকটা সময় চলে গেল মাহতাবের। দুদিন তাদের ভালোই আপ্যায়ন করা হয়েছে। মাহতাব সেদিকে ধ্যান দিল না। শক্ত গলায় বলে এলো মধুর সাথে আর কখনো যোগাযোগ না করতে। আলিয়া বেগম আর জয়নাল ব্যাপারে চোপসানো মুখ দেখে মনে মনে শান্তি পেল খুব। নতুন বউ দেখতে আশেপাশের ফ্ল্যাটের সবাই এসেছে। মধু রেস্ট নিতে পারছে না ঠিকঠাকভাবে। লামিয়া বুদ্ধি করে মধুকে হালকা সাজিয়ে দিয়েছে। এতে তার মুখের অস্পষ্ট দাগগুলো ঢেকে গেছে। লং স্লিভের জন্য হাতের দাগগুলো দেখা যাচ্ছে না। কয়েক দফা দেখা দেখির পর ময়না বেগম স্পষ্ট সবাইকে বলে দিলেন এখন মধু রেস্ট করবে। আবার বিকেলে সবাই এসে চা খেয়ে যাবে, সাথে বউ দেখে যাবে। কুলসুম বেগমের বাপের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা এসেছে। কুলসুম বেগমের ভাইয়েরা কেউ বেঁচে নেই। 2 ভাবি আর তার ছেলের বউ তাদের বাচ্চাদের নিয়ে এসেছে। অনাকাঙ্ক্ষিতভাবে শাহিদাও তার 2 ছেলে মেয়ে নিয়ে হাজির। কুলসুম বেগমের বড় ভাবির ভাতিজি শাহিদা।
তাই কেউ কিছু বলতেও পারছে না। আসার পর থেকে মুখ কুচকে বসে আছে সে, তার চোখগুলো আকুপাকু করছে মাহতাবের বউকে দেখার জন্য। মাহতাব যে এই বয়সে এসে বিয়ে করবে তা কল্পনাও করেনি সে। এতদিন মনে মনে অহংকার হতো তার জন্য মাহতাব ঘর বাঁধেনি কারোর সাথে। মাহতাব এখনো তাকেই ভালোবাসে, এভাবেই তৃপ্তি ঢেকুর তুলত। মনে মনে আফসোস হতো মাহতাবকে ছাড়ার জন্য। আগে মাহতাবের তেমন কিছু না থাকলেও এখন মাহতাব টাকার কুমির, তার পা থেকে মাথা অব্দি আভিজাত্য দিয়ে মোড়ানো। এখন এই মেয়ে নিশ্চয়ই এসব কিছু ভোগ করবে। এসব তো তার হতো, নিজের স্বার্থপরতাই হারিয়েছে সব। হিংসে হচ্ছে তার। মাহতাব অন্য কারোর সাথে জীবন শুরু করেছে ভাবতেই মন বিষিয়ে যাচ্ছে। স্বার্থপর মানুষদের এই এক সমস্যা, তারা সব কিছুতেই নিজের স্বার্থ খোঁজে। মাহতাবের একা থাকার শাহিদার মনে প্রশান্তি জোটাতো। সে অন্য কাউকে নিয়ে সংসার করছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাহতাব কেন করবে? এই তার ভালোবাসা? মনে মনে গজগজ করছে শাহিদা। মাহতাব আসলে আজ কিছু কথা শুনিয়ে দিবে সে। দেখবে কোন রূপসী মেয়ে দেখে তার মাথা ঘুরে গেছে যে এই বয়সে এসে বিয়ে করতে হলো। ময়না বেগম একটু পর পর শাহিদার দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিচ্ছে। এত বছর পর একটা মোক্ষম জবাব দিয়েছি এই মেয়েকে। মধুকে দেখলে এই মেয়ের রাতের ঘুম হারাম হবে নিশ্চিত। কালনাগিনী একটা। লামিয়া সুফিয়া খালাকে বলল ড্রয়িং রুমে নাস্তা পাঠিয়ে দিতে। কুলসুম বেগম তার ভাবিদের সাথে গল্প করছেন। শাহিদাকে দেখেই লামিয়া চোখ মুখ কুঁচকে ফেল। এই মেয়েকে তার একদম ভালো লাগে না। সোফার এক পাশে বসতেই তার বড় মামি শাশুড়ি মুখ কুঁচকে বলল, তোমার কি খবর ছোট বউ? কোনো খুশির খবর আছে নাকি? শোনো, মাইয়া মাইশের সার্থকতা হইল বাচ্চা কাচ্চায়। অনেক বছর তো পর হইল, আর তো দেরি করন ঠিক হইব না। মেহরাবকে একটা বিয়া করতে। পুরুষ মানুষের দুইটা বউ থাকলে সমস্যা কই? আল্লাহ তো হুকুম দিছে 4টা পর্যন্ত করার। তুমিও থাকবা? হ্যাঁ, তো আর তোমারে সাইরা দিতাছে না? লামিয়া মাথা নিচু করে বসে আছে, চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে। আরও এই মহিলার অনেকেই তার কথাই সায় জানিয়েছে। ময়না বেগম চোখ মুখ শক্ত করে মায়ের দিকে তাকিয়ে, তার মাও বাচ্চা নিয়ে লামিয়ার উপর কিছুটা অসন্তুষ্ট, তাই সে চুপচাপ বসে আছে। বিয়ে করে আমরা আমাদের প্রশান্তির কারণ হিসেবে একজন জীবনসঙ্গিনী আনি। কোনো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন নয় মামি। আল্লাহ চাইলে বাচ্চা হবে, না হলে হবে না। আমার ভাই লামিয়াকে নিয়েই সুখী, তাই তাদের ভালোটা তাদেরকেই ভাবতে দিন। এসেছেন, বেড়াবেন, হাসি খুশিতে থেকে চলে যাবেন। আমার পরিবারের কাউকে নিয়ে ভাবতে হবে না, তার জন্য আমি এখনো বেঁচে আছি। মাহতাবের শক্ত কথাই দমে গেল সবাই। বাসায় ঢুকেই এসব কথা শুনে তার মেজাজ খারাপ হয়ে গেছে। মেয়েরাই মেয়েদের বড় শত্রু, এটা কালে কালে প্রমাণিত। না হলে একজন মেয়ে হয়ে কিভাবে আরেকজন মেয়েকে সতীন আনতে বলতে পারে? শাহিদার দিকে চোখ যেতেই মাহতাব মুচকি হাসল। লামিয়ার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, কাঁদবে না, ভাইয়া আছি তো। এবার আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও লামু। লামিয়া হাসি মুখে পানি আনতে চলে গেল। মাহতাব শাহিদার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো শাহিদা? এসেছো, ভালো হয়েছে। নতুন ভাবিকে দেখে যেও, ঠিক আছে? আমি ফ্রেশ হয়ে এসে গল্প করব। ময়না বেগম ফিক করে হেসে দিল। তার কম কথা বলা ভাই ময়না পাখির মতো কথা বলছে। শাহিদার মুখটা দেখার মতো হয়েছে। দুপুরের ভ্যাবসা গরমে জনজীবন ওষ্ঠাগত। কড়া রোদে উত্তপ্ত রাস্তায় বাতাসের সাথে যেন আগুন ঝরে পড়ছে। মেহরাব বিরক্তির শীষ তুলল। গাড়ির এসি বাড়িয়ে লামিয়ার ফোনে কল লাগালো। আজ সারাদিন ব্যস্ততার জন্য একবারও মেয়েটার খবর না হয়নি। দুটো সার্জারি ক্যান্সেল হওয়ার সময়ে আগেই বাসে ফিরে যাচ্ছে সে। কয়েকবার লাগাতার রিং হওয়ার পরও ওপাশ থেকে কল রিসিভ হলো না। মেহরাব পুরো কুচকে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। বাসায় মেহমান আছে, কেউ কিছু বলেনি তো? ভাবতে চাইল না মেহরাব, কিছু বললেও তার পরিবার সামলে নিবে।
তবুও বক্ষ পিঞ্জরে আনচান করছে। জ্যাম ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কচ্ছপের গতিতে এগোচ্ছে গাড়ি। কপালে ভাঁজ ফেলে দৌড় পড়ে ময়না বেগমকে কল করলো মেহরাব। আপার কথা অনেকটা বারুদের মতো মনে হয় তার কাছে। কি থেকে কি শুনিয়ে দেয় ভাবা মুশকিল। আসসালামু আলাইকুম আপা। লামিয়া কল ধরছে না, বাসায় কি কিছু হয়েছে? ময়না বেগম আর্তনাদ করে উঠল। নাটকীয় ভঙ্গিতে বুক চাপড়ে পড়ল। বিয়ে করে আপাকে একদমই ভুলে গেছিস? একদিন ফোন দিয়ে খবরও নেওয়ার প্রয়োজন মনে করিস না? বউ কল না ধরায় এখন আপার কথা মনে পড়লো। এই আমার নাম্বার ছিল তোর ফোনে, এখন কার থেকে নিয়ে কল দিয়েছিস সত্যি করে বলতো? দাঁড়া, আগে সালামের জবাব দিয়ে দি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরাব বিমূঢ় হয়ে ফোন কানে নিয়ে বসে রইল। ময়না বেগমের কথা সব মাথায় জট পাকিয়ে গেল। কিছুক্ষণ মনে করার চেষ্টা করে আবারও একই প্রশ্ন করল। ময়না বেগম এবার কষ্টপর ভান করে বলল, আজ থেকে তোর কোন বোন নেই, আজ থেকে তোর কোনো বোন নেই। আমি ভাই হিসেবে তোকে ত্যায্য করলাম। মিনিমাম সম্মানটুকু নেই। কল দিয়ে বলতে তো পারতি আপা কেমন আছো, কি করছো, সকালে খেয়েছো, তা না করে সরাসরি বউ। তোর বউ আমার পাশেই আছে, ভালো আছে, আমি তাকে পাটিসাপটা করে খাওয়াচ্ছি। কল কাট। তোর সাথে কথা বলে একটা পাটিসাপটা পেনে লেগে গেছে। বাসায় আয়, এটা তোকে খাওয়াবো। আসার সময় আম্মার জন্য আখ নিয়ে আসিস, আম্মা খেতে চেয়েছে। মেহরাব তপ্ত শ্বাস ফেল। ভুল করো এটা বলো না। আম্মা আখ খায় না আপা, তার দাঁত নেই। পাছে আবার যদি তাকে বংশ থেকেই বাদ দিয়ে দেয়। কল কেটেই ফিক করে হেসে দিল ময়না বেগম। লামিয়া পেট চেপে হাসছে। ভাইদের নাস্তানাবুদ করতে পারলে বুকের ভিতর শান্তি শান্তি লাগে। কেন যে সে ভাইদের ছোট হলো না, তাহলে আরো আহ্লাদ করা যেত। মাহতাব রুমে এসে দেখে মধু ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখেও অস্বস্তি স্পষ্ট। মাহতাবের কপাল কুঁচকে গেল। মেয়েটা কি নিয়ে এত ইতস্ততা করছে? হয়তো নতুন পরিবেশ, তাই নিজ মনকে বুঝতে ফ্রেশ হতে চলে গেল মাহতাব। লম্বা একটা শাওয়ার নিতে হবে। অস্বস্তিতে গা গুলিয়ে আসছে। মধু ঘুম ভাঙল দুপুরের পরে। দগদগে সূর্যটা তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। মাহতাবের ছোট মামি কয়েকবার ডাকতে চাইলে মাহতাবের থমথমে মুখ দেখে আর কথা পায়নি। সাইদার আগে ফুলে ফেঁপে উঠছে। বইয়ের জন্য দরজ যেন উপচে পড়ছে। আদিক্ষেত বলে মনে মনে তিরস্কার করলো বার কয়েক। কুলসুম বেগমকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে মাহতাব। টেবিলে সবার কাছে বিষয়টা স্বাভাবিক। তারা আগে থেকেই দেখে আসছে মাহতাব তার মাকে দুপুরে নিজ হাতে খাইয়ে দেয়, কিন্তু এখন ঘরে বউ এসেছে। এই দৃশ্য পাল্টে যেতে কতক্ষণ। মাহতাবের বড় মামাতো ভাইয়ের বউ টিপ্পনি কেটে বলে ফেল, মায়ের প্রতি এই ভালোবাসা থাকবে তো মাহতাব ভাই? এখন ঘরে বউ এসেছে, হিংসে করতে পারে, তখন আবার মাকে ভুলে যাবেন না তো? মাহতাব চোখ তুলে তাকালো। ময়না বেগম আর লামিয়া শুকনো ঢোক গিলে ভর্ত চোখে তাকিয়ে আছে মাহতাবের দিকে। তার শান্তশিষ্ট ভাই রেগে গেলে হুঁশ থাকে না। এবার সবার সামনে চিল্লিয়ে উঠলে একটা বিচ্ছিরি অবস্থা হবে। কুলসুম বেগম এসবে পাত্তা দিলেন না। তার ছেলে খাঁটি হিরে। হাজার ব্যস্ততার মাঝেও কতটা সময় ড্রাইভ করে পাশে আসে শুধু তাকে নিজ হাতে খাইয়ে দিতে। ছোটবেলায় মাহতাব সবসময় জেদ করত তার হাতে খাওয়ার জন্য। মাহতাবের বয়স যখন 14 কি 15, তখন একদিন কুলসুম বেগম মাহতাবকে বলেছিলেন, আর কত আমার হাতে খাবে বাবা? এবার তো বড় হয়েছ, নিজের হাতে খাওয়ার অভ্যাস করো। আমি বুড়ো হয়ে যাচ্ছি, এখন তো আমার ছেলের হাতে খাওয়ার কথা। তা না, আমি বুড়ো ছেলেকে খাইয়ে দিচ্ছি। মাহতাব সেদিন খেতে খেতে মায়ের গাল ধরে আদুরে গলায় বলেছিল, আমি বড় হলে আমি তোমাকে প্রতিদিন খাইয়ে দিব আম্মা। ততদিন তোমার হাতে খাবো। তোমার হাতে না খেলে আমার পেট ভরে না আম্মা। মাহতাব তার কথা রেখেছে। তার বাবা মারা যাওয়ার দিন থেকে মাহতাব কুলসুম বেগমকে সবসময় নিজ হাতে খাইয়ে দেয়। আগে 3 বেলা খাইয়ে দিল, এখন সময়ের অভাবে পারে না, তাই দুপুরে বাড়িতে চলে আসে সে।
ময়না বেগম চোখ রাঙিয়ে তাকালো ভাইয়ের বউয়েদের দিকে। তাকে দেখে মনে হচ্ছে খোঁচা মারতে পেরে সে ভীষণ খুশি। মাহতাব ধীরে সুস্থে কুলসুম বেগমকে খাওয়ানো শেষ করলেন। মায়ের মুখ যত্ন সহকারে মুছিয়ে দিয়ে লামিয়াকে বলল, মাকে তার রুমে নিয়ে যাও লামো, 2 ঘন্টা রেস্ট করতে হবে। আমি এসে মেডিসিন দিয়ে দিচ্ছি। লামিয়া কুলসুম বেগমকে নিয়ে যেতে যেতে বলল। আমি দিয়ে দেবো ভাইয়া, আপনি খেয়ে নিন। মাহতাব কিছু বলল না, হাত ধুয়ে সোজা ড্রয়িং রুমে গিয়ে বসলো। সবে খাওয়া শেষ করে সেখানেই বসেছে। শায়দা একটু পর পর মাহতাবকে দেখছে। 2 বাচ্চার মা হয়ে সে অনেকটা বুড়ি হয়ে গেছে, তবে মাহতাবকে দেখে বয়স বোঝার জো নেই। শুধু কানের পাশে কয়েকটা চুল পাক ধরেছে, এই যা। মধুকে দেখার জন্য হাঁসফাঁস করছে ভিতরে ভিতরে। মাহতাব ভুল করে তার দিকে তাকাচ্ছে না। কেন তাকাচ্ছে না? বউ পেয়ে তাকে দেখতেই চাইছে না? এই তার ভালোবাসার স্ত্রী? তাদের কথার মাঝখানে সে ভাবি আরও কয়েকবার মাহতাবকে পিঞ্চ করে কথা বলো। শাহিদা সহ কয়েকজন শব্দ করে হাসছে। আপনি বুঝি মামিকে হিংসে করেন ভাবি? তা না হলে এত সহজেই বুঝে ফেললেন কি করে? আর বউ হিংসে করলে 1 প্লেটে দুজনকে খাইয়ে দিব। খাবারের টান পড়বে না আমার বাসায়, 2 হাত ভরে টাকা কামাই। এদের জন্যই তো, দুজনকে খাইয়ে দিলে হিংসে করবে না নিশ্চয়ই। বেচারি হাসি হাসি মুখটা চুপসে গেল। জোর করে হাসার চেষ্টা করে বলল, আমি তো মজা করছিলাম ভাই, রাগ করলেন নাকি? আমিও ঠিক আপনার মতোই মজা করেছি, রাগ করব কেন? থমথমে পরিবেশেই আগমন হলো মেহরাবের। ঘামে ভিজে যাওয়া শার্ট গায়ের সাথে লেপ্টে আছে, হাতে 2 আটি আখ। লামিয়া ছুটে গিয়ে 1 গ্লাস পানি এগিয়ে দিল। মেহরাব মুচকি এসে পানি খেয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। মাহতাব লামিয়াকে উদ্দেশ্য করে বলল, মধুকে নিয়ে এসো লামু, ও হয়তো উঠে পড়েছে। লামিয়া মাথা নাড়িয়ে চলে গেল। লামিয়াকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মধুকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসা। খাবে না আপা? ময়না বেগম টেবিলের কাছে যেতে যেতে বলল, খাবো না কেন? তোদের জন্য বসে আছি। ভাবিস না আমি এমনিতেই দেরি করেছিলাম। খেতে মন চাইলে টেবিলে আয়। মাহতাব মনে মনে হাসল। বোনটা তার আর বদলালো না। মেহরাব, মাহতাব, ময়না বেগম টেবিলে বসে অপেক্ষা করছে মধুর জন্য। ময়না বেগম সুফিয়া খালাকে বলল পিঠাগুলো ড্রয়িং রুমে নিয়ে যেতে, যার মন চাইবে খাইবে। মধুকে নিয়ে নিচে আসতে সবার চোখ কপালে। শাহিদা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাহতাব এত কম বয়সী মেয়ে বিয়ে করেছে, কেউ আন্দাজও করেনি। কালো জামদানিতে অসম্ভব সুন্দর লাগছে মধুকে। মাহতাব কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিল। মনে মনে বলল, সুন্দর, অসম্ভব সুন্দর। মধু সবাইকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। লামিয়া তাকে রেডি করতে করতে সবার বিবরণ দিয়ে ফেলেছে, তাই রয়ে শয়ে সবার কথার উত্তর দিচ্ছে সে। আগে খেয়ে নাও মধু, সবাই ঘরের মানুষ, পরেও আলাপ করা যাবে। আয় লামু, এসে বসে পড়। ময়না বেগমের কথা শেষ হতেই শাহিদা শেষাত্মক গলায় বলল, বাবা, আপা, ভাইয়ের জন্য তো কম বয়সী মেয়ে ধরে এনেছেন, এই জন্যই বুঝি 2 দিনেই মাহতাবের মাথা ঘুরে গেছে। ময়না বেগমের কথা শেষ হতে শাহিদা শ্লেষাত্মক গলায় বলল। শাহিদার হাসতে হাসতে মারা খোঁচাটা গায়ে মাখল না মাহতাব। ময়না বেগম কিছু বলতে গেল, তাকে থামিয়ে দিয়ে হাসি মুখে উত্তর দিল, ঠিক ধরেছ শাহিদা, অপেক্ষার ফল সবসময় সুমিষ্ট হয়। আমি আমার দুঃখের বিনিময়ে সুখ কিনে এনেছি। সাময়িক কষ্টটা এখন আশীর্বাদ মনে হচ্ছে, না হলে এমন জীবনসঙ্গী পাবো কেন? শাহিদার মুখটা অপমানে লাল হয়ে গেল। থমথমে মুখে তাকিয়ে রইল মধুর দিকে। গোধূলির রক্তিম আভা আকাশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা একরাশ লাল রং আকাশের গায়ে মেখে দিয়েছে। দুপুরে খাওয়া শেষ হতেই আসরের আজান হয়ে গেল। মাহতাব ঘড়ি দেখে ভুল কুচকান। এতটা দেরিতে সে কখনো খায় না, আজ একটু ভিন্নতা। ড্রয়িং রুমে এখন শুধু কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ময়না বেগম নিজের রুমে রেস্ট নিচ্ছেন। মধু আড়ষ্ট ভঙ্গিতে গুটিসুটি হয়ে বসে আছে।
অস্বস্তি হচ্ছে খুব। সবাই কেমন বাঁকা চোখে দেখছে তাকে। সারাদিনের ব্যস্ততায় লামিয়া ক্লান্ত। ঘন্টাখানেক শুয়ে থাকতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু মধুকে ছেড়ে উঠতে পারছে না সে। মেহরাবের মামাতো ভাইয়ের বইরা ঘিরে রেখেছে মধুকে। মেহরাবকে ডেকে দাও বোন, নামাজের সময় চলে যাচ্ছে। আপনারাও নামাজ পড়ে নিন। তোমরা যাবে তো? মামাতো ভাইরা মাথা নেড়ে উঠে দাঁড়ালো। মাহতাব ব্যস্ত ভঙ্গিতে আরেকবার ঘড়ি দেখলো। পেট হালকা ভারী ভারী লাগছে। নামাজের পর কিছুক্ষণ হেঁটে আসলে মন্দ হয় না। মিনিট 5 পর মেহরাব আসলো। ফোলা ফোলা রক্তিম চোখ নিয়ে ভাইয়ের সাথে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। যাওয়ার আগে মাহতাব মধুর কাছে এসে নরম গলেই বলল, মধু, সম্ভব হলে নামাজটা পড়ে নিও। আর নিচে আসার দরকার নেই। নামাজ শেষে রুমে গিয়ে রেস্ট করবে। আমার আসতে লেট হবে। লামিয়ার সাথে যাও, আমি আসছি, ঠিক আছে? লামিয়া, মধুকে নিয়ে নামাজের রুমে যাও। আম্মা আর আপাকেও ডেকে দিও বোন। লামিয়া মাথা নাড়ি সায় জানালো। মাহতাব আসছি বলেও দাঁড়িয়ে রইল, যেন মধু যাওয়ার অপেক্ষায় সে। পাছে কেউ তাকে কোনো কটু কথা বলে ফেলে। শাহিদা সহ তার মামাতো ভাইয়ের বইরা মুখ পুচকে তাকিয়ে। শাহিদা চুপ থাকতে পারল না, তার ছেলের স্বরে বলে ফেল, কচি বউ নিয়ে মানুষের সামনে এত আতি খেতে দেখাচ্ছ কেন মাহতাব? তোমার বউকে কেউ গিলে খাচ্ছে না, বুড়ো বয়সে আর লোক হাসিও না। মধু মুখটা কালো করে ফেল। মাহতাব লামিয়াকে ইশারা করতে লামিয়া মধুকে নিয়ে নামাজের রুমের দিকে চলে গেল। মাহতাব শাহিদার মুখোমুখি হয়ে দাঁড়ালো। শাহিদার চোখে চোখ রেখে বলল, কে হাসবে? কার এত সাহস? শাহিদা আমাকে আর আমার বউকে নিয়ে হাসবে? আমার বউকে নিয়ে আমি আদেক্ষেতা করি বা তাকে কোলে নিয়ে বসে থাকি, তাতে তোমার এত জ্বলছে কেন? মুখে ব্রেক লাগাও শাহিদা। ব্রেক ফেল হলে ভাঙতে সময় লাগে না, হোক সেটা গাড়ি বা কারো মুখ। নামাজ পড়ে বিশ্রাম নাও। সন্ধ্যায় এসে একসাথে চা খাবো। রাতে তোমার বর আসবে তোমাকে নিতে। আমার লেট হলে দেখা না করে চলে যেও না কিন্তু। অপেক্ষা করো, আসছি। শাহিদার মুখ অপমানে থমথমে হয়ে গেল। ভিতরে ভিতরে সে রাগে ফেটে পড়ছে। রক্তিম চোখে ছলছল করে উঠছে। সব রাগিয়ে জমা হলো মধুর উপর। এই মেয়েটা আসতেই মাহতাব তার সাথে এতটা খারাপ ব্যবহার করা শুরু করেছে। কই, আগে তো কখনো এমন করেনি। মাহতাবের বড় মামাতো ভাইয়ের বউ এসে সান্ত্বনার বাণী শোনালেন। শাহিদার কাঁধে হাত রেখে দুঃখী দুঃখী গলেই বলল, রাগ করো না ভাই, এখনই কি আর সেই তোমার প্রেমিক আছে? বিয়ে করেছে, ঘরে সুন্দরী বউ আছে, তাকে ছেড়ে কি আর প্রাক্তনকে তোষামত করবে? তাও যে কিনা তার যোগ্যতার দোহাই দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। বাদ দাও, এসো নামাজ পড়ে নেই। বাড়ির সব মেয়েরা একসাথে নামাজ আদায় করে নিল। মেহেরাবরা আগে মসজিদে চলে গিয়েছিল। মাহতাব কথা বলতে গিয়ে পিছিয়ে গেছে, তাই যেতে যেতে জামাত শুরু হয়ে গেছে। লামিয়া সবাইকে যার যার রুমে পাঠিয়ে নিজে মধুর সাথে মাহতাবের রুমে চলে গেল। ক্লান্তিতে চোখ বুজে আসছে। তার রুম বর্তমানে মামিদের দখলে। তোমার পাশে ঘুমালে তোমার অসুবিধা হবে ভাবি? মামিরা আমার রুমে রেস্ট নিচ্ছে। গেস্ট রুমে নাকি তাদের ভালো লাগে না। না করি কি করে বলো? আমি গেস্ট রুমে ঘুমাতে পারি না। এখন তো ওখানে শাহিদা আপা আছে, কিছু মনে করো না প্লিজ। আরে কি বলছো আপু? এভাবে বলে আমাকে লজ্জা দিও না, আমার পাশে এসে বসো। মধু হালকা সুরে লামিকে বসার জায়গা করে দিল। তার মধ্যে আড়ষ্টতা দেখে লামিয়া সন্ধিয়ান গলেই বলল, এভাবে ইতস্ত করছো কেন ভাবি? কোনো অসুবিধা হচ্ছে? কোথাও ব্যথা করছে? আমাকে বলো। মধু ইতস্তত গলেই বলল, আসলে সবকিছু এমন সাজানো গোছানো, আমার ভয় করছে যদি কিছু এলোমেলো হয়ে যায়। উনি রাগ করবেন হয়তো। লামিয়া শব্দ করে হেসে উঠল। মধুর গাল টেনে দিয়ে হাসি মুখে বলল, শোনো ভাবি, ভাইয়া গম্ভীর দেখে সবাই ভাইয়াকে খুব রাগী মনে করে। আসলে কিন্তু ভাইয়া রাগী নয়। রেগে গেলেও ঠান্ডা মাথায় সব কিছু সামলে নেয়। তার ধৈর্য শক্তি দেখলে তুমি অবাক না হয়ে পারবে না। তবে রেগে গেলে তাকে সামলানো যায় না। আমি কখনো ভাইয়াকে রাখতে দেখিনি। তোমার দেবরের থেকে শুনেছি সবসময় চুপচাপ শান্ত থাকা একজন মানুষ সে। তোমার বিয়ের পর থেকে বাধ্য হয়েই স্বভাবের বাইরে গিয়ে
এত কথা বলছেন? আমি যখন এই বাড়িতে থাকতাম তখন সারাদিনে ভাইয়ার হাতে গোনা কয়েকটা কথা শুনতাম। ভাইয়া তার পরিবারকে প্রচণ্ড ভালোবাসে। তার একমাত্র দুর্বলতা তার পরিবার। পরিবারের মধ্যে যাতে সম্পর্ক নষ্ট না হয় তাই আমরা দূরে। এত বড় বড় ফ্ল্যাট থাকা সত্ত্বেও ভাইয়া এই 4 রুমের ছোট ফ্ল্যাটটা ছাড়ে না, কারণ মা এখান থেকে যেতে চায় না। এখানে বাবার স্মৃতি আছে, তাই ভাইয়াও যায় না। একদমই কথাগুলো বলে থামলো লামিয়া। মধু অবাক হয়ে মনোযোগ দিয়ে সব শুনেছে। লামিয়া থামতেই মধু অবাক গলায় বলল, তোমরা এখানে থাকো না, কিন্তু কেন? প্রশ্নটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল লামিয়া। মধু নিজেও থতমত খেয়ে গেছে। এভাবে জিজ্ঞেস করা হয়তো ঠিক হয়নি। বিয়ের এত বছরেও আমাদের কোনো সন্তান নেই, তাই মা কিছুটা মনক্ষুণ্ণ। মাঝে মাঝে এসব নিয়ে ঝামেলা হতো, তাই ভাইয়া আমাদের গুলশানের ফ্ল্যাটে শিফট করিয়ে দিয়েছে। কিন্তু সন্তান তো আল্লাহর দান। এতে মানুষের তো কোনো হাত নেই। তাহলে তোমার উপর রাগ করে কি হবে? এটা কেউ বুঝতে চায় না ভাবি। সবাই মনে করে আমার সমস্যা আছে। মেয়ে কি না, সবসময় দোষটা মেয়েদেরই থাকে। জানো, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কারোর কোনো সমস্যা নেই। তবুও কেন আল্লাহ মুখ তুলে চাইছেন না কে জানে। লামিয়ার কথায় চাপা আর্তনাদ স্পষ্ট। মধু কি বলবে বুঝতে পারল না, তাই চুপ করে লামিয়ার হাত ধরে বসে রইল। সারা বিকেল আর দুজনের কারোরই ঘুম হলো না। গল্প করতে করতে মাগরিবের আজান হয়ে গেল। শাহিদার হাজবেন্ড মুহিত এসেছে। শাহিদা তাকে কল করেছে আসার জন্য। এত অপমানের পর এখানে থাকার মানেই হয় না। মাগরিবের নামাজ পড়ে শাহিদা বড় বাচ্চা নিয়ে বেরিয়ে গেল। মাহতাবের কথাই সে স্পষ্ট বুঝেছে মাহতাব এসে তাকে আর এ বাসায় দেখতে চায় না। কম দিন তো আর হলো না মানুষটাকে চেনার। মাহতাব এলো আরও পরে। মেহরাব তার সাথেই ছিল। অনেক দিন পর দু ভাই আজ একসাথে এতটা সময় কাটালো। কাল থেকে আবার ব্যস্ত জীবনে ছুটতে হবে। রাতের খাবার খেয়ে বাকি মেহমানরাও চলে গেল। মধু রুমে এসে বসতেই মাহতাবও চলে এলো। মধু গুটিসুটি মেরে খাটের এক কোণে বসে আছে। মাহতাব ধীরপায়ে এসে মধুর বিপরীত পাশে বসলো। শরীর ঠিক আছে? হুম। মন খারাপ? মধু চোখ তুলে তাকালো। মাহতাবের শান্ত মুখটা দেখে আবার চোখ নামিয়ে মিনমিনে গলায় বলল, না। ভয় পাচ্ছ আমাকে? মধু হক চুকিয়ে গেল। শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে না বোঝালো। পাওয়া উচিত। মাহতাবের গলাটি কি অন্যরকম শোনালো। সকালে নাম না জানা পাখি ডাকে ঘুম ভেঙেছে মধুর। শাহ পাখির ডাক শুনতে পাওয়া দুষ্কর। একটা বড় আম গাছ আছে বাড়ির পেছনের দিকটায়। সেখানেই হয়তো কোনো পাখি কিচিমিচি করে ডাকছে। শব্দগুলো খুব কানে লাগছে। কোকিলের মতো মধুর গলায় ডাকলে হয়তো এত কানে লাগতো না। চোখ কষলে আড়ষ্ট ভঙ্গিতে উঠে বসলো মধু। পাশের জায়গাটা খালি। এ পাশটায় রাতে মাহতাব শুয়েছিল। রাতের কথা মনে হতেই মুখটা পাংশুটে হয়ে গেল তার। লোকটা কিভাবে তাকে ভয় দেখাচ্ছিল। তার ভয়ে চুপসে যাওয়া মুখটা দেখেও তার দয়া হয়নি। ভয় পেল মধুর মনের কোনো এক জায়গায় মাহতাবের জন্য ভরসার বিশ্বাস ছিল। মাহতাব বিছানার এক পাশে শুয়ে গম্ভীর গলায় যখন বলল, শুয়ে পড়ো মধু। আমাকে ভয় পাওয়ার কারণ তুমি নিজেই বুঝে যাবে একদিন। তার জন্য বাকি জীবনটা তো পড়েই আছে। তুমি না বুঝলেও আমি তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে দিব। এখন ঘুমাও। মধু মুখটা কাচুমাচু করে শুতে গেলে মাহতাব ঠান্ডা গলেই বলল, রাতের মেডিসিনগুলো খেয়েছো মধু? হুম। আচ্ছা ঘুমাও। মধু শ্বাস ছেড়ে বিছানা থেকে নামলো। শরীরে এখনো ব্যথা করছে। হাতের পোড়া জায়গায় টান ধরেছে। মাহতাব রুমে কোথাও নেই। মধু ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। ময়না বেগম টেবিলে বসে খালার সাথে কি নিয়ে যেন কথা বলছে। মধুকে দেখি হাসি মুখে বলল, ঘুম ভাঙলো? মাহতাব সকালেই বেরিয়ে গেছে। ও খুব সকাল সকাল বেরিয়ে যায়। আমাকে বলল তুমি ঘুমাচ্ছ, কেউ যেন বিরক্ত না করে, তাই ডাকিনি। এসো নাস্তা করে নাও। মধু হালকা হাসলো। টেবিলে বসে চারিদিকে চোখ বুলিয়ে ধীর গলায় বলল, আসলে কিভাবে যে এত ঘুম এলো বুঝতে পারছি না। আপনারা খেয়েছেন? লুবনা আপু কোথায় আপা? আরে এসব নিয়ে ভেবো না। আমাকে কি তোমার
কুটনির ননদ মনে হয়। হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি। লোবানা তার রুমেই আছে, তুমি খেয়ে নাও। ওষুধ খেতে হবে তো নাকি? মধু মাথা নাড়ল। ময়না বেগম খালাকে তাড়া দিয়ে বলল, খালা রহিমারে বলো নতুন বউকে নাস্তা দিতে। মধু, তুমি চা খাবে না কফি? চা খাবো আপা। ঠিক আছে। খালা ছুটল নাস্তা পাঠানোর জন্য। মধুর মন কিছুটা খারাপ হয়ে গেল। মানুষটাকে একটু বলেও গেল না, মানুষটা তাকে একটু বলেও গেল না। নিজের চিন্তায় নিজেই অবাক হলো সে। মাত্র 3 দিনের সম্পর্কে সে মাহতাবের উপর অভিমান করছে। আদৌ কি তাদের মধ্যে কোনো অভিমান করার মতো সম্পর্ক গড়ে উঠেছে? নাস্তা শেষ করে মধু ময়না বেগমের সামনে গিয়ে কাচুমাচু করে দাঁড়ালো। গলায় অস্বস্তি ঢেলে মিনমিনে গলায় বলল, আজকে দুপুরের রান্নাটা আমি করি আপা। ময়না বেগম চোখ তুলে তাকালেন। মধুর মায়াবী মুখের দিকে তাকিয়ে মনটা ভরে গেল তার। মধু, তুমি অসুস্থ, আগে সুস্থ হও, তারপর দেখা যাবে। রান্নার জন্য সেফ আছে, তুমি গিয়ে ওষুধগুলো খেয়ে নাও, তারপর রুমে রেস্ট করো। মাহতাব দুপুরে খেতে আসবে। এই শরীরে রান্না করেছো শুনলে রাগ করবে। আমি একদম ঠিক আছি আপা। এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না, গা ব্যথা হয়ে গেছে। না করবেন না প্লিজ, আমার একটুও কষ্ট হবে না, খুব ইচ্ছে করছে, প্লিজ আপা। ময়না বেগম দ্বিধায় পড়ে গেলেন। এই শরীরে মধুকে রান্না করতে দিতে চাইছে না, আবার মধুর মুখের দিকে তাকিয়ে নিষেধও করতে পারছে না। ময়না বেগমের ভাবনার মাঝেই মধু আবারও কয়েকবার অনুরোধ করে ফেল। শেষ পর্যন্ত ময়না বেগমকে রাজি হতে হলো। ময়না বেগম রাজি হতে মধু উৎফুল্ল গলায় বলল, আপনাদের কার কি পছন্দ আমাকে বলে ফেলুন আপা, আজ আমি সবার পছন্দ মতো রান্না করব। মাহতাবের বিভিন্ন রকমের ভর্তা আর টক ডাল পছন্দ। আমাদের সবার জন্য যে কোনো একটা আইটেম করলেই হবে। মায়েরও ভর্তা আইটেম খুব পছন্দ। রহিমার খালা তোমাকে সাহায্য করবে, আর কিছু দরকার হলে শেফকে বলবে, ঠিক আছে? মধু প্রফুল্ল মনে কিচেনে চলে গেল। চারিদিকে সাজানো গোছানো জিনিসপত্র দেখে মনটা আরও ভালো হয়ে গেল। এমন রান্নাঘর পেলে সে সারাদিন রান্না করতে পারবে। রহিমা আপা, আপনি একটু লামিয়া আপুকে জিজ্ঞেস করে আসুন সে কি পছন্দ করে, আর আপনারা আজ কি খেতে চান বলুন, আপনাদের জন্য আজ আমি রান্না করব। রহিমা চোখ গোল গোল করে তাকিয়ে রইল। খালা মুচকি হেসে সবকিছু বুঝিয়ে দিচ্ছে মধুকে। কোথায় কি আছে সব নিজে বের করে দেখে নিচ্ছে। রহিমা লামিয়ার রুমে গিয়ে দেখে লামিয়া ঘুমাচ্ছে। লামিয়াকে ঘুম থেকে ডেকে তুলল সে। স্বাধীন মাথা ব্যথায় ভোগে, এটা বাড়ির সবাই জানে, তাই রহিমা তাকে না ডেকে বেরিয়ে গেল। ছোট ভাবি তো ঘুমায় ভাবি, হেতিরে ঘুমের থেকে ডাইকা তুলতেই হেতির মাথা বেদনা করে, হের লাগাই ডাকি নাই। ছোট ভাবি গরুর মাংসের ভুনা মেলা পছন্দ করে, আপনি এইটা করতে পারেন বড় ভাবি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি খাবে বললে না তো? আমাগো লাইগা কিছু করা লাগবো না ভাবি, আমাগো রান্না আমি নিজেই কইরা ফেলুম। আচ্ছা আমাকে এগুলো একটু ধুয়ে দাও, আরে শুটকিগুলো ভালো করে ধুবে, ভর্তা করব আজ। আচ্ছা, আমি জরিরে ডাইকা লইয়া আই। জরিকে এহানের কাম করে সব কিছু ধোয়া মোছা করেও, পুরার নাম জরিনা বানু। আচ্ছা যাও। মধু হালকা হেসে পড়ল। রহিমা খুশি মনে চলে গেল। মধু হালকা হেসে রান্নায় লেগে পড়ল। খালা ময়না বেগমের কাছে গিয়ে বসেছে। তার বেশিরভাগ সময় ময়না বেগম আর কুলসুম বেগমের সাথেই কাটে। দুপুরে মাহতাব আর মেহরাব একসাথে বাসে ফিরেছে। মাহতাব বাসায় আসার পথে মেহরাবকে হসপিটাল থেকে নিয়ে এসেছে। বাসায় ঢুকতেই শুটকি ভর্তা আর কালিজিরা ভাজার ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। মাহতাব মুচকি হেসে কপাল কুচকালো। আজ বাসায় গিয়ে তার উপর সদয় হলো। খাপের টেবিলে সবাই আজ আগেভাগেই বসে আছে। লামিয়া একটু পরপর ঢাকনা তুলে দেখছে, পারলে সে এখনই হামলে পড়ে। কি ব্যাপার, আজকে এত আয়োজন কার জন্য? ভাইয়া, আজকে ভাবি সব রান্না করেছে, আমার তো জিভে পানি চলে এসেছে। শুটকি ভর্তা, আলু ভর্তা, কালো জিরা ভর্তা, মাছ ভর্তা, লাউ শাক ভর্তা, ডাল, গরুর মাংস ভুনা সব করেছে। হ ভাইজান, আর আমাগো লাইগাই বিরিয়ানি করছে, চুলা আছে আহনে। এগুলো করতে একটু দেরি হয়ে গেছিল,
প্রায় হইয়াই গেছে। রহিমা আর জরির চোখ খুশিতে চকচক করছে। তাদের খুশি দেখে মাহতাব মুচকি হাসলো। মেহরাব দ্রুত পায়ে রুমে গেছে ফ্রেশ হতে। লামিও তার পিছু পিছু ছুটছে। বসো তোমরা, আমি ফ্রেশ হয়ে আসছি। কুলসুম বেগম মাথা নেড়ে সায় জানালেন। ময়না বেগম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে মাহতাবকে দেখছে। মাহতাব রুমে চলে গেল ফ্রেশ হতে। মধু রান্না শেষ করে ওয়াশরুমে ঢুকেছে শাওনিতে। তাড়াহুড়ো করছে সে। মাহতাব যে কোন সময় চলে আসবে। মাহতাব রুমে ঢুকে চারিদিকে চোখ বুলালো। মধুকে না দেখে শ্বাস ছেড়ে গায়ের শার্ট খুলতে লাগলো। মেয়েটা অসুস্থ অবস্থায় রান্না কেন করতে গেল? ওয়াশরুমে পানির শব্দ পেয়ে মাহতাব বারান্দায় চলে গেল। মধু রুমে এসে তাকে দেখলে অপ্রস্তুত হতে পারে। মধু শাও নিয়ে বেরিয়েছে। শাড়ি রুমেই রেখে গিয়েছিল। ওয়াশরুমে শাড়ি পরতে পারে না সে। শাড়ি ভিজে একাকার হয়ে যায়। শাড়ির 2 প্যাচ দেওয়ার পরেই মাহতাব প্রকট হলো। মধু কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। মধু হাতের শাড়ি আলগা হয়ে ফ্লোরে পড়ে গেছে। ঠোঁট দুটো হালকা ফাঁক করে চোখ বড় বড় করে সেভাবেই দাঁড়িয়ে আছে। মাহতাব তার দিকে তাকিয়েছিল। দেখেছে সে তীক্ষ্ণ চোখে তার উপর চোখ বুলিয়েছে। কিছু না বলে স্পর্শ না করো এভাবে ছোঁয়া যায় তা সে স্বপ্নও ভাবেনি। ওই ধারালো চোখ দিয়ে তাকে স্পর্শ করে গেছে লোকটা। কি সাংঘাতিক। মাহতাব 5 মিনিটে ফ্রেশ হয়ে বেরিয়েছে। মধু নিজেকে সামনে কোনোরকম শাড়ি পরে নিয়েছে। মাহতাব মধুর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বুঝেছ কেন ভয় পাওয়া উচিত? মধু নির্বাক হয়ে দাঁড়িয়ে। ঠোঁট কাঁপলেও কোনো কথা মুখ থেকে বেরোলো না। ভয়ঙ্কর লোক একটা। দুপুরে খাবার সবে খুব আয়েশ করে খেয়েছে। কুলসুম বেগম সহ সবে খাবারে খুব প্রশংসা করেছে। ব্যতিক্রম ছিল মাহতাব। সে কুলসুম বেগমকে খাইয়ে দিয়ে পরে নিজে খেয়েছে। রান্না খুবই ভালো হয়েছে। ধন্যবাদ মধু। তার প্রশংসার ঝুলি এখানে শেষ। মধুর তাতে মোটেও মন খারাপ হয়নি। মাহতাবকে প্রতিদিনের তুলনায় বেশি খেতে দেখে তার মন এমনিতেই প্রফুল্ল হয়ে গেছে। রুমের ঘটনার পর থেকে মধু যতটুকু পেরেছে মাহতাব থেকে দূরে দূরে থেকেছে। একবারও তার সাথে চোখাচোখি হয়নি। মানুষটার সামনে গেলে লজ্জায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন নিজের রুমে চলে গেল তখন বাধ্য হয়ে মধুর রুমের দিকে পা বাড়াতে হলো। মাহতাব এখনও রুমেই আছে। আজ ফ্যাক্টরিতে যাবে সে, তাই বাসা থেকে একটু লেট করেই বেরোবে। মধু দরজার সামনে কিছুক্ষণ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার থেকে কিভাবে লজ্জায় ফেলবে কে জানে। মাহতাব বুঝতে পারল মধু বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে এসো মধু। মধু হক চকিয়ে গেল। থম মেরে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। মাহতাব সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। মধু উপস্থিতির টের পেয়ে ল্যাপটপ বন্ধ করে মাথার পিছনে হাত গুজে গা এলিয়ে বসল। দৃষ্টি মধুতে স্থির। মধু ভরকে গেল। আঁচল টেনে আষ্ট হয়ে খাটের পাশে দাঁড়িয়ে রইল। মাহতাব চোখের পলক ফেলছে না। চশমার ভিতরে চোখগুলো এক দৃষ্টিতে মধুকে অবলোকন করছে। মধু ঘামতে লাগলো। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে আর চোখে মাহতাবকে দেখল। আল্লাহ, এখনো তাকিয়ে। লোকটা এমন নষ্ট চোখে তাকিয়ে আছে কেন? এত ভদ্র মানুষের এমন একটা রূপ কেউ বিশ্বাস করবে? সে কি কাউকে গিয়ে বলবে এ কথা? সবাই পাগল ভাববে না তো? নিজের মনে তালগোল পাকিয়ে ফেল মধু। মাহতাব এখনো মধুকে দেখছে। মধুর দিকে চোখ রেখে এসির টেম্পারেচার কমিয়ে দিল। মধুর বুক কাঁপছে। হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলো বিপদ। এভাবে কি দেখছেন? তোমাকে। হৃৎপিণ্ড লাফিয়ে বাইরে চলে এলে বিপদ। মাহতাবের সোজা সাপটা জবাব। মধু আবার ভরকালো। এর পরিবর্তে কি বলা উচিত খোঁজার ব্যস্ত হলো। হাজার ভার খুঁজেও তার শব্দ ভাণ্ডার খালি। মাহতাব এবার নড়চড়ে বসলো। চোখের উপর থেকে চশমাটা খুলে 2 হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল। অনেক বছর এভাবে মুগ্ধ হয়ে কাউকে দেখা হয় না, তাই দেখছিলাম। আপত্তি আছে? মধু অস্থির চোখে তাকালো। তার অস্থির লাগছে, অস্বস্তিও হচ্ছে খুব। কিন্তু কিভাবে বলবে? এই যে এখনো কিভাবে তাকিয়েছে, সে কিভাবে বলবে আমার আপত্তি আছে? ঘোর আপত্তি আছে। আপনি এভাবে নষ্ট মন নিয়ে আমার দিকে তাকাবেন না। কিন্তু বলতে পারলো না। এভাবে জিজ্ঞেস করলে কি বলা যায়? মাহতাব হাসলো। মধুর চোখের আড়ালে
হালকা করে ঠোঁট বাঁকালো। মধু মাথা নিচু করে দাঁড়িয়ে। আমার পাশে এসে বসো মধু, তোমার সাথে খোলাখুলি কিছু কথা বলি। মধু ধীর পায়ে গিয়ে মাহতাবের থেকে যথেষ্ট দূরত্ব রেখে বসলো। মাহতাব হাত বাড়িয়ে মধুর একটা হাত নিজের হাতের মধ্যে নিল। মধুর কাঁপা কাঁপা হাতে নিজের অপর হাতটি রেখে মুখোমুখি হয়ে বসে ধীর গলায় বলল, আমি কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম মধু, সময়টা সঠিক ছিল না এই কথাগুলো বলার। বাবা মারা যাওয়ার আগে বাস্তবতা সম্পর্কে আমার ধারণা ছিল শূন্য।